হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ একটি ওল্ড বাংলা সিনেমার রিভিউ করব। তো ভিডিওটাকেও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। তো এটা একটা ডিমান্ড ছিল, এটা রিভিউ করার জন্য আমায় অনেকেই রিকোয়েস্ট করেছিল, তাই জন্যই বেসিক্যালি আজকে রিভিউটা করছি। সিনেমাটার নাম ছিল জানেমান। তোমরা অনেকেই দেখেছো 2012 সালের 25শে মে রিলিজ করা এই সিনেমাটা কেমন ছিল অ্যাকচুয়ালি তোমাদের বলে রাখি। 2012 সালেই 25শে মে আরও একটি বাংলা ছবি রিলিজ করেছিল। সিনেমাটার নাম ছিল বিক্রম সিংহ। প্রসেনজিতের সিনেমা ছিল, একটা অ্যাকশন হিরো হিসাবে আরও একবার কাম ব্যাক করেছিলেন বহুদিন পরে বুমবালা। তো সেই দিনই রিলিজ করেছিল সোহম, তখন নিউ কামার, নতুন নায়ক হিসাবে আবির্ভাব হয়েছে তখন সোহমের। আগে 2-3টে ছবি তার হয়ে গিয়েছে করা, সুপার টুপার ব্লকবাস্টার হিট, ভালো করে বোঝো সিনারিওটা। সেই সোহম কিভাবে সেই সিনেমাটা করে এবং কেন জানেমান সিনেমাটাকে আন্ডাররেটেড সিনেমা বলা হয়, সোহমের কেরিয়ারের ওয়ান অফ দ্য ফ্লপ সিনেমা বা ডিজাস্টার সিনেমা বলা যায়, কেন সেই কারণগুলি বেসিক্যালি আলোচনা করব। জানেমান সিনেমার পরিচালক ছিলেন রাজা চন্দ। তো 2012 সালে যখন আমরা জানেমান সিনেমাটা দেখছি, সোহমের অভিনয় দেখছি, তখন আমাদের মনে রাখতে হবে 2009 সালে আমরা কিন্তু প্রেম আমার দেখে ফেলেছি, 2010 সালে অমানুষ দেখে ফেলেছি। সোহমের কি অপূর্ব ক্যারেক্টার ছিল, সোহমের কি মানে জ্বলন্ত অ্যাক্টিং ছিল, কি অভিনয় ছিল সোহমের। সেই সোহমের সেই যে রাগান্বিত যে ব্যাপারটা বা ওই যে আক্রোশটা চোখে মুখে, রেগে গেলে সোহমের যে চোখ বড় বড় করে মানে মানে মারার যে দৃশ্যগুলো, ওইটা না সোহম চেঞ্জ করতে পারেনি, সামহাও চেঞ্জ করতে পারেনি। ঘটনাচক্রে সোহম চক্রবর্তীর প্রত্যেকটা সিনেমায় না সেই একই রকম ওই অ্যাক্টিংটাই আমরা দেখতে পেতে শুরু করে দিয়েছিলাম। এবং সেই গল্পটা যদি বলি, জানেমানের যে গল্পটা একদম সাদা মাটা একটা প্যান প্যানানি গল্প, গল্পের কোনো মাথা মুন্ডু ছিল না অ্যাকচুয়ালি দেখতে গেলে, ঠিক আছে। তখন নতুন উঠতি হিরো সোহম, বুঝতে পারছো, তখন একটু তো মানে মানুষের ভালো লাগতো, আমারও ভালো লাগতো তখন। সঙ্গীত বাংলায় না জানেমান সিনেমার প্রত্যেকটা গান দিত তখন, ঠিক আছে। একটা টাইটেল ট্র্যাক ছিল, জানে মান 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 জানে মান 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 জানে মান। এটা বেশ মানে পার্টি একটা মুভমেন্ট, একটা ককটেল মকটেল পার্টির মধ্যে সোহম ডান্স করছেন এবং সোহমের তখন একটু হালকা ফিগারটা লাগছে এরকম একটা ব্যাপার। কারণ আমরা যদি প্রেম আমার দেখি, প্রেম আমারে অত্যন্ত রোগা ছিল সোহম, সেই সিনেমাটায় জানেমানেও রোগা ছিল, বাট হ্যাঁ একটু ডেভেলপ করেছিল এবং হাঁটা চলার স্টাইল বলিয়ে বলে একটু চেঞ্জেস এসেছিল। এবং সেরকম মানে স্ট্যাপ করা, ঠিক আছে, চেক টাইপের তখন শার্টগুলো ছিল, তখন হাতে গোটানো ফোটানো, ঠিক আছে, তখন ওই রকম স্টাইল উঠেছিল সোহমের জন্য। অনেকে কিন্তু তখন সেই ট্রেন্ডটা ফলো করতো, তখনকার যারা কলেজ বয় ছিল, স্কুলে যারা পড়তো, তখনকার দিনে কিন্তু ওই ট্রেন্ডটা উঠেছে। আমরা তখন অনেক ছোট, আমার কথা যদি বলে আমি অনেক ছোট ছিলাম তখন, সঙ্গীত বাংলায় খুব এনজয় করতাম, গানগুলো দিত, হাওড়া ব্রিজ হতো, সেখানে মোনালিসাদি গানগুলো শোনাতেন, সবাই চিঠি লেখা হতো, মানে ওই টাইমটা আলাদা একটা এরা ছিল। তো ব্যাপারটা হচ্ছে কোয়েলদির সাথে সম্ভবত সেটা প্রথম সিনেমা ছিল সোহমের, বাট হ্যাঁ সিনেমাটা অত্যন্ত ফ্ল্যাট একটা সিনেমাটার গল্প বলতে কোনো স্টোরি সেইভাবে নেই, ঠিক আছে। একটা ওয়ান সাইডেড লাভ হয়ে যায়, সোহম ওয়ান সাইড লাভ করে ফেলে কোয়েলের সাথে। বলে রাখি সোহমের একটা গ্যাং ছিল, গ্রুপ ছিল, সেই গ্রুপের একটা মেয়ে কিন্তু সোহমকে ভালোবাসতো, বাট কোনোদিন কারোর ভালোবাসাটা প্রকাশ সেইভাবে পায়নি। সোহমও কিন্তু কোয়েলকে যে পাগলের মতো ভালোবাসতো, একটা মানে সোহমের ড্রিম গার্ল ছিল কোয়েল মল্লিক, কোয়েলের ক্যারেক্টারটা, সোহমের ক্যারেক্টারের নাম হয়েছিল দেবা। তো সেই পাগলের মতো ভালোবাসতো এবং তাকে ফলো করতে থাকে কোয়েলকে, এবং চাকরি বাকরির দিকে কোনো রকম খেয়াল নেই, কিছু নেই, সে ইন্টারভিউ দিতে যায় না, মানে যাচ্ছে তাই অবস্থা। একটা মেয়ের প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে বা সেই ভালোবাসাটার সে বলতেও পারে না কখনো সোহম যে আমি তোমায় ভালোবাসি, আই লাভ ইউ। সেই প্রেম নিবেদনটাও সে কোয়েলকে করতে পারে না। 5 মাস কেটে যায়, কোয়েলের কথা মতো চলতে থাকে এবং কোয়েলের যেটা ভালো লাগে সে সেটা করতে থাকে, মানে এইরকম একটা পাগল টাইপের, মানে বলে না যে মেয়ে পাগল ছেলে, সেই রকম হচ্ছে সৌমের যে ক্যারেক্টারটা, ঠিক আছে। তবে সে ক্যারেক্টারলেস না, একজনকেই ভালোবেসেছে মন থেকে এবং তাকেই চিরকাল লাগলে রাখার চেষ্টা করেছে। বাট পরিণতিটা কি হয়েছে লাস্ট পর্যন্ত মেয়েটার মানে কোয়েলের একটা পাস্ট ছিল, ঠিক আছে, একটা ফ্যামিলি ম্যাটার ছিল, সেই কারণেই সে তার বাড়ি থেকে চলে যায়। খুব বড়লোক বাড়ির কিন্তু মেয়ে ছিল কোয়েল, বাট কোনো একটা ইনসিডেন্ট একটা ঘটে, সেটার জন্য তার বাড়িতে তাদের কেউ দেখতে পারে না, একটা কালি ছিটিয়ে দেয়, বংশের একটা ব্যাপার চলে আসে সেখানে, এবং কোয়েল সেখান থেকে ছেড়ে চলে আসে, তার একটা ভিখারির মতো হাল হয়, সব কিছু ত্যাগ করে সে কিন্তু চলে আসে। লাস্টে হ্যাপি এন্ডিং একটা দেখানো হয় এবং ব্যাস, আর কিছু 2-একটা অ্যাকশন সিন রয়েছে, গুন্ডারা আক্রমণ করে, তার থেকে সোম বাঁচার চেষ্টা করে, মানে এই, ঠিক আছে, আদার্স কিছু নেই সিনেমাটার মধ্যে।
মানে তুমি বেশি কিছু দেখতে পাবে না। কোয়েলের ক্যারেক্টারের, কোয়েলের যে মানে কোনো ডায়লগ নেই, সোহমেরও আহামরি কিছু ডায়লগ নেই, সোহমের টুকটাক কিছু সংলাপ রয়েছে, কোয়েলের তো প্রায় নেই, কোনো স্পেস নেই, মানে কোনো রকম কিছু বলার, যে গল্পটা এগিয়ে চলেছে, কিছু আমি দেখবো কোনো কমেডির যে খুব ভালো কিছু কমেডি, কিচ্ছু নেই, ঠিক আছে, কিচ্ছু নেই, নাথিং। তোমরা যদি সোহম চক্রবর্তীর অমানুষ, প্রেম আমার, ঠিক আছে, বা আমাদের বিভিন্ন সিনেমার, ঠিক আছে, যদি তোমরা মানে লেহালুয়ালে, ঠিক আছে, ফান্দে পুড়িয়া বকা কান্দারি, তার সাথে যদি তুমি জানেমানের কম্পেয়ার করো, জাস্ট রং, কম্পেয়ার করা যাবে না। অন্যান্য সোহমের অনেক ভালো ভালো অনেক বেটার সিনেমা আছে, তার সাথে জানেমান কিছুই না। রায়চন্দ্রের অন্যতম বাজে খাজা একটা কিন্তু গল্প ছিল জানেমান, এবং জিৎ গাঙ্গুলি সম্ভবত মিউজিক দিয়েছেন, মিউজিক কম্পোজার ছিলেন এই সিনেমাটার। মিউজিকগুলো সত্যি খুব ভালো ছিল, গানগুলো দারুণ গান ছিল, ঠিক আছে। একটা গান ছিল, তোমার আমার প্রেম আমি আগে বুঝিনি, এরকম একটা গান ছিল, ঠিক আছে। তো ওই গানটা খুব ভালো লাগতো, স্যাড ভার্সানও ছিল, একটা অরিজিনাল ভার্সানও কিন্তু ছিল এই গানটার। জানেমান সিনেমার আর একটা গানও খুব ভালো লাগে আমার, ঠিক আছে, বেশ মানে ভরপুর এন্টারটেনমেন্টের একটা গান ছিল, ডিস্কো না চাইবো তোকে, মানে এরকম একটা গান ছিল, ঠিক আছে। তোমরা যারা দেখেছো তোমরা তারা জানো যে সঙ্গীত বাংলায় কতটা দিত এই গানগুলো, ঠিক আছে। সকাল থেকে আমরা এইসব গান শুনতাম আর কি, বেশ ভালো লাগতো তখন। জিদ্দা, দেবদা, সোমদা, বুম্বাদার গান তখনকার দিনে মানে সুপার। তখন সম্ভবত বিক্রম সিংহও একই দিনে রিলিজ করেছিল, এবং বিক্রম সিংহের গানগুলো কিন্তু যতটা সম্ভব ধুম মিউজিক চ্যানেলে দিত, ঠিক আছে, আমি যদি খুব ভুল না করে থাকি। ধুম মিউজিকে সমস্ত বিক্রম সিংহের গানগুলো দেওয়া হতো, স্পন্সার ছিল যতটা সম্ভব ধুম মিউজিক চ্যানেলটা, রাইটস কিন্তু ছিল। এবং সোমের যে জানেমান সিনেমাটা, এটা কিন্তু সঙ্গীত বাংলার রাইটস ছিল। তো দারুণ গানগুলো হতো তখনকার দিনে, ধুম মিউজিক এবং সঙ্গীত বাংলা আমরা সবসময় শুনতাম, ভালো ভালো গান কোথায় দিচ্ছে, মানে হাতে তখন রিমোট থাকতো। এখন যেমন হাতে ফোন রয়েছে, সবার হাতে স্মার্টফোন, আমরা ইউটিউবে সার্চ করি, বিভিন্ন জায়গায় দেখি, তখন তো আর ওটা ছিল না আমাদের ছোটোবেলায়। আমার তো মনে পড়ছে না, ঠিক আছে, হয়তো ছিল, তখন নতুন এসেছিল। বাট হ্যাঁ, আমরা টিভিতেই কিন্তু দেখেছি, টিভিতে এনজয় করতাম এগুলো দেখে, সব বাচ্চা ছেলেরা, আমরা সব ভাই বোনেরা একসাথে দেখা হতো, খুব এনজয় করা হতো। তো এই সিনেমাটা জুড়ে পজিটিভ যদি কিছু বলি, সোহমের ন্যাচারাল অ্যাক্টিং, সোহমের যে মোটামুটি যে পোর্শনগুলো যতটুকুনি যা ছিল, সোহম মোটামুটি একটা ন্যাচারাল করার চেষ্টা করেছে। শুধুমাত্র ওই মারপিটের অ্যাকশনের সিনগুলো সোহমের যেন সেই অমানুষ বা প্রেম আমারের সেই ওই রকম টাইপের, মানে ওই ব্যাপারগুলো চোখে মুখে ভেসে এসেছিল। বাট হ্যাঁ, ওভারঅল অ্যাক্টিং হিসাবে সোহমের ঠিক আছে। সোহম তো ভালো যে একদম খাজা একটা, সেটা তো না, বাট সিনেমাটা একদম পাতে দেওয়ার যোগ্য না। জানেমান সিনেমাটা আহামরি কিছু সিনেমার নয়, এবং এই সিনেমাটা ফ্লপ করেছিল, বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। এবং তোমাদের বলে কি 2012 সালে এই সোহম চক্রবর্তীর জানেমান সিনেমাটার বাজেট ছিল কিন্তু 2 কোটি টাকা অ্যাভাব, ঠিক আছে, কিন্তু এই সিনেমাটা কালেকশন করেছিল 1 কোটি টাকারও কম, 95 lakhs। সো বুঝতেই পারছো কতটা লেভেলের ফ্লপ করেছিল সোহম চক্রবর্তীর এই জানেমান সিনেমাটা। তো শুধুমাত্র গান দিয়ে তো আর সিনেমা হিট করানো যায় না, বাট মোটামুটি সার্টেন কাইন্ড অফ একটা বিজনেস করেছিল, নর্মাল যে বিজনেসটা হয়। বাট হ্যাঁ, বাজেট রিকভারি তো করেইনি, ফ্লপ হয়েছিল কিন্তু এই সিনেমাটা। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার রিভিউ। তোমাদের যদি কোনো বাংলা সিনেমার বা হিন্দি সিনেমার রিভিউ লাগে তো প্লিজ কমেন্ট করে আমায় জানাতে পারো, রিকোয়েস্ট করতে পারো, আমি অবশ্যই সেটা করার চেষ্টা করব। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।